স্টুডেন্টস, আমার এই চ্যানেলে আমি এতদিন থেকে বেশি ভিডিও আপলোড করতে পারিনি, তো এখন আমি চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার জন্য। আজকে এই ক্লাসে আমি সম্ভাবনা তত্ত্ব বা প্রবাবিলিটি থিওরি যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার থেকে কিছু অঙ্ক করাবো। তোমাদের কি কি সমস্যা আছে তোমরা আমাকে কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব সেগুলো ভিডিও কভার করার জন্য। তো আজকে আমি সম্ভাবনা তত্ত্ব তোমাদেরকে বোঝাচ্ছি, মানে সম্ভাবনা তত্ত্ব থেকে কিছু অঙ্ক করব আমরা আজকে এখানে। তো সম্ভাবনা তত্ত্বের প্রথমের দিকে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সব অঙ্ক আমাদের দরকার নেই, এগুলো শুধু নমুনা দেশ নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। এক্সামের সামনে যেহেতু এক্সাম আছে, তো এক্সামের জন্য যে অঙ্কগুলো করা দরকার মোটামুটি সেই অঙ্কগুলো আমি এখানে করে দিচ্ছি তোমাদেরকে। অতি সংক্ষিপ্ত থেকে স্টার্ট করছি। অতি সংক্ষিপ্ত 9 নাম্বার কোশ্চেনে কি বলে দেওয়া আছে? কোশ্চেনে বলে দেওয়া আছে দুটি ঘটনা আছে, এ ও বি হচ্ছে দুটি ঘটনা। আর একটা কথা বলি, আমার এই চ্যাপ্টারে থিওরি ক্লাস করানো নেই। তোমাদের যদি থিওরি ক্লাস দরকার পড়ে তোমরা আমাকে কমেন্টে জানাবে, আমি একটা থিওরি ক্লাস করিয়ে দেবো, ঠিক আছে। তো আমি শুধু অঙ্ক ক্লাস করাচ্ছি, আমি ধরে নিচ্ছি তোমরা থিওরি জানো, সেই হিসাবে আমি শুধু অঙ্ক করাচ্ছি। তো 9 নম্বর অঙ্কতে কি দেওয়া আছে দেখো, এ ও বি দুটি ঘটনার মধ্যে ঠিক একটি ঘটনা ঘটার সম্ভাবনা নির্ণয় করতে বলেছে আমাদের। এ ও বি এখানে দুটি ঘটনা আছে, এ ও বি দুটি ঘটনা বলেছে, সেই দুটি ঘটনার মধ্যে ঠিক একটি ঘটনা ঘটার সম্ভাবনা নির্ণয় করো। কোশ্চেনে দেওয়া আছে ঘটনার নাম এ ও বি। এ ও বি এই দুটি ঘটনার মধ্যে একটি ঘটনা ঘটা, অর্থাৎ যদি এ ঘটে তাহলে বি ঘটবে না, অথবা যদি বি ঘটে তাহলে এ ঘটবে না, এরকম হবে কেস। আমাদের এখানে কেস কিরকম হবে? যদি এ ঘটে তাহলে বি ঘটবে না। কোশ্চেনে বলে দেওয়া আছে ঠিক একটি ঘটার সম্ভাবনা, ঠিক একটাই ঘটবে, মানে এ ঘটবে যখন তখন বি ঘটবে না। আবার যদি এরকম কেস হয় যে বি ঘটবে তখন এ ঘটবে না, তাহলে এ ও বি এর মধ্যে এই দুটি ঘটনার মধ্যে একটি ঘটনা ঘটার সম্ভাবনাকে আমরা লিখতে পারি যে প্রবাবিলিটি অফ, যখন এ ঘটবে, এ ঘটলো বি ঘটবে না, মানে বি কমপ্লিমেন্ট, বি ঘটবে না মানে বি এর কমপ্লিমেন্ট ঘটবে, বি ঘটলো না বি এর পুরো ঘটনা ঘটবে, তাই তো। অথবা অথবা বলেছে আমাদের প্লাস দিতে হবে, ঠিক আছে, অথবা যেহেতু বলেছে আমাদের প্লাস দিতে হবে। তো যখন আমাদের প্রবাবিলিটি অফ, এবার যখন বি ঘটবে তখন এ ঘটবে না, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, ঠিক আছে। তো আমরা কি পেলাম যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট প্লাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, এটা হচ্ছে দুটি ঘটনার মধ্যে ঠিক একটি ঘটনা ঘটার সম্ভাবনা। এ ও বি ঘটনা দুটির মধ্যে ঠিক একটি ঘটার সম্ভাবনা। তো এখানে আমাদের হিসেব করতে হবে, তার জন্য আমাদের এখানে ফর্মুলা, আমরা এখানে কোন ফর্মুলা অ্যাপ্লাই করব? আমাদের দুটো ফর্মুলা আছে, একটা হচ্ছে যে কোনো ঘটনা এ ঘটনার সম্ভাবনা একটা ফর্মুলা, আবার যে কোনো ঘটনা বি ঘটনা ঘটার সম্ভাবনা। এ ঘটনার ক্ষেত্রে আমরা প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এটা তো লিখবই, মাইনাস প্রবাবিলিটি অফ যখন এ ঘটবে, যখন এ ঘটনার সম্ভাবনা, তখন আমরা এখানে বি তে কমপ্লিমেন্ট দিয়ে দেব, এখানে প্লাস হবে। আবার যখন বি ঘটনা ঘটার সম্ভাবনা তখন প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এইটুকু পার্ট আমাদের থাকবেই, তার সাথে এখানে বি ঘটনা ঘটছে, আমরা এখানে এ তে কমপ্লিমেন্ট দিয়ে দেব, বাকি এই দুটো সেম। তাহলে এখান থেকে আমাদের কি লাগবে? আমাদের লাগবে এই দুটো জিনিসের মান লাগবে, তাই তো। এই দুটো জিনিস আমরা এই দুটো সূত্র থেকে পাচ্ছি। প্রথমে আসে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে আমাদের এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তাহলে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের সম্ভাবনা আমরা এই পদকে বাঁ দিকে নিয়ে আসলে পাবো। তো এই পদকে যদি আমরা বাঁ দিকে নিয়ে আসি তাহলে কি হবে? প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এই পদের মান আমরা বসিয়ে দিলাম। তারপরে আমাদের এই পদের মান বসাতে হবে। এই পদের মান বসানোর জন্য আমরা সেকেন্ড যে ফর্মুলা আছে সেই ফর্মুলাতে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট আমাদের আসে, আমাদের এখানেও আসে যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে এটার মান আমরা কত পাবো? এখানে এটার মান পাচ্ছি, এই পদকে যদি আমরা বাঁদিকে নিয়ে আসি, তাই তো। তো এই পদকে বাঁদিকে নিয়ে আসলে আমরা কি পাবো? প্রবাবিলিটি অফ বি, এটা প্লাস, ঠিক আছে, প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি, এবার প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি দুটো আছে, তো
তো -2 probability of A intersection B, probability of A intersection B এটাকে আমরা জাস্ট probability of AB লিখতে পারি। এটা চিহ্ন, এটা কোনো হিসেব করে কিছু আসেনি, এটাকে আমরা এভাবে চিহ্ন দিয়ে লিখতে পারি, ঠিক আছে। তো আমাদের এখানে এটা প্রমাণ করতে বলেছে। আমি এখানে শুধু যে অঙ্কগুলো পরীক্ষাতে আসার মতো সেই অঙ্কগুলো পড়াচ্ছি, ঠিক আছে। আর কিছু কিছু এখানে অনেক অঙ্ক প্রথমের দিকে আসে, ওই অঙ্কগুলো মানে একটু বেসটা বা শুধু নমুনা দেশ নির্ণয় করার অঙ্ক। আশা করি নমুনা দেশ নির্ণয় করার জন্য আমরা অঙ্কগুলো পরীক্ষাতে আসবে না, ঠিক আছে, নমুনা দেশ নির্ণয় করার জন্য। আর আমরা যে অঙ্কগুলো করব সেই অঙ্কগুলোতেই আমরা আমাদের প্রথমে নমুনা দেশই নির্ণয় করতে হবে, যে অঙ্কগুলো আমরা এখানে করব। এরপরে আমরা যাচ্ছি 25 নাম্বার কোশ্চেন নাম্বার 25। কোশ্চেন নাম্বার 25-এ কি দেওয়া আছে? এখানে বলে দেওয়া আছে তিনটি পরস্পর পৃথক ঘটনা XYZ, পরস্পর পৃথক ঘটনা বলে দেওয়া আছে। পরস্পর পৃথক ঘটনার ক্ষেত্রে কি হয়? ইন্টারসেকশন গুলো ফাই হয়ে যাবে, ঠিক আছে, ইন্টারসেকশন ফাই হবে। পরস্পর পৃথক ঘটনার সম্ভাবনা, ইন্টারসেকশনের সম্ভাবনা কত? 0, একসাথে ঘটবে না। তো কোশ্চেনে দেওয়া আছে তিনটি পরস্পর পৃথক ঘটনা XYZ এর ক্ষেত্রে এখানে দেওয়া আছে যে probability of X equals to 2 probability of Y equals to 3 probability of Z, এবং দেওয়া আছে X ইউনিয়ন Y ইউনিয়ন Z equals to S। S মানে হচ্ছে এখানে স্যাম্পল স্পেস, স্যাম্পল স্পেস মানে নমুনার দেশ আর কি, ঠিক আছে। আমাদের এখানে প্রবাবিলিটি অফ এক্স এর মান নির্ণয় করতে বলেছে, মানে এক্স ঘটনা ঘটার সম্ভাবনা কত সেটা নির্ণয় করতে বলেছে। তো এখানে উভয় দিকে আমরা যদি প্রবাবিলিটি দিয়ে দিই সম্ভাবনা, তাহলে প্রবাবিলিটি অফ এক্স ইউনিয়ন ওয়াই ইউনিয়ন জেড ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এস। তিনটি ঘটনা এক্স ওয়াই জেড এর ক্ষেত্রে, ইউনিয়নের ক্ষেত্রে আমরা ফর্মুলা জানি, সেটা কি? প্রবাবিলিটি অফ এক্স প্লাস প্রবাবিলিটি অফ ওয়াই প্লাস প্রবাবিলিটি অফ জেড, এরপরে ইন্টারসেকশন দুটো দুটো করে ইন্টারসেকশন মাইনাস হয়, আর শেষে প্লাস, তিনটারই ইন্টারসেকশন প্লাস হবে। কিন্তু ইন্টারসেকশনের মানগুলো এখানে 0, তাই সেগুলো লেখার দরকার নেই। কেন 0? কারণ কোশ্চেনে বলে দেওয়া আছে এক্স ওয়াই জেড পরস্পর পৃথক ঘটনা। যদি পরস্পর পৃথক ঘটনা হয় তাহলে ইন্টারসেকশনের সম্ভাবনা কি হবে? 0 হবে, মানে একসাথে ঘটবে না, একসাথে ঘটার সম্ভাবনা 0, তাই আমরা ইন্টারসেকশন পার্টগুলো লিখবো না। আর এখানে এখানে কি আছে যে প্রবাবিলিটি অফ এস মানে স্যাম্পল স্পেসের সম্ভাবনা, নমুনা দেশের সম্ভাবনা, সেটা সবসময় 1 হয়। থিওরিতে তোমরা দেখবে নমুনা দেশের সম্ভাবনা সবসময় 1। আমাদের প্রবাবিলিটি অফ এক্স এর মান নির্ণয় করতে বলেছে, তাহলে ওয়াই আর জেড কে আমরা এক্স দিয়ে রিপ্লেস করব। এখান থেকে ওয়াই আর জেড কে এক্স দিয়ে রিপ্লেস করব। প্রবাবিলিটি অফ এক্স প্লাস প্রবাবিলিটি অফ ওয়াই এর মান কত? 1/2 প্রবাবিলিটি অফ এক্স। আমরা ফার্স্ট লাইন থেকে পাচ্ছি, এই লাইন থেকে পাচ্ছি, এই দুটোর মধ্যে, ঠিক আছে, কত পাচ্ছি? যে প্রবাবিলিটি অফ ওয়াই ইকুয়ালস টু কত পাচ্ছি? যে প্রবাবিলিটি অফ এক্স প্লাস, এবার জেড কে রিপ্লেস করব এক্স দিয়ে, এই দুটোর মধ্যে সম্পর্ক থেকে আমরা পাচ্ছি কি? পাচ্ছি যে প্রবাবিলিটি অফ জেড ইকুয়ালস টু 1/3 প্রবাবিলিটি অফ এক্স, তাই তো। আর ডান দিকে তো আমাদের 1 আসে, এখানে 6 প্রবাবিলিটি অফ এক্স প্লাস 3 প্রবাবিলিটি অফ এক্স প্লাস 2 প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 1। তার মানে কত হলো আমাদের এখানে? 11 প্রবাবিলিটি অফ এক্স বাই 6 ইকুয়ালস টু 1। তাহলে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 6/11, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট আমরা 26 নাম্বার কোশ্চেনে কি দেওয়া আছে? 26 নাম্বার কোশ্চেনে দেখো 1 থেকে 15 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, 1 থেকে 15 পর্যন্ত সংখ্যা, তাদের মধ্য থেকে উদ্দেশ্যহীনভাবে একটি সংখ্যা নেওয়া হলো, সংখ্যাটি যুগ্ম হওয়ার সম্ভাবনা, অযুগ্ম হওয়ার সম্ভাবনা, 3 গুণিতক হওয়ার সম্ভাবনা নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। 1 থেকে 15-এর মধ্যে কতগুলো যুগ্ম সংখ্যা আছে, কতগুলো অযুগ্ম সংখ্যা আছে, কতগুলো 3 গুণিতক আছে, সেগুলো আমাদের নির্ণয় করতে হবে, ঠিক আছে। প্রথমে আমাদের কি বের করতে হবে? প্রথমে আমাদের বের করতে হবে মোট নমুনা বিন্দুর সংখ্যা। আমাদের 1 থেকে 15-এর মধ্যে একটা সংখ্যা নির্বাচন করতে হবে,
1 থেকে 15-এর মধ্যে একটা সংখ্যাকে আমরা কত রকম ভাবে নির্বাচন করতে পারবো? 15C1 বা ডিরেক্ট 15C1 এর মান 15, তাই তো? তাহলে আমাদের মোট নমুনা বিন্দু কত? 15। এবার যে ঘটনাগুলো আছে সেই ঘটনার সাপেক্ষে সেই ঘটনাগুলোর ফেভারে নমুনা বিন্দু কত হবে সেগুলো বের করব। তো তাহলে মোট নমুনা বিন্দুর সংখ্যা কত? মোট নমুনা বিন্দুর সংখ্যা, মোট নমুনা বিন্দুর সংখ্যা 15C1। 15C1 মানে 15 তোমরা জানো। এবার এখানে 1 নাম্বার কোশ্চেনে কি বলেছে? 15C1 কেন হলো? 15টা বস্তু থেকে আমরা একটা বস্তুকে কত রকম ভাবে নির্বাচন করতে পারি। 15C1 রকম মানে 15 রকম ভাবে নির্বাচন করতে পারি, ঠিক আছে? এরপরে বলেছে সংখ্যাটি যুগ্ম হওয়ার সম্ভাবনা কত? সেই সংখ্যাটি যে যুগ্ম হবে তার সম্ভাবনা কত? তো সংখ্যাটি যুগ্ম হবে তার সম্ভাবনা নির্ণয় করার জন্য আমরা দেখব 1 থেকে 15-এর মধ্যে কতগুলো যুগ্ম সংখ্যা আছে। 1 থেকে 15-এর মধ্যে যুগ্ম সংখ্যা আছে 60টি, ঠিক আছে? 2 থেকে 14 পর্যন্ত 60টি যুগ্ম সংখ্যা আছে। তো যখন আমরা একটা সংখ্যাকে 1 থেকে 15-এর মধ্যে সংখ্যাগুলি থেকে একটা সংখ্যাকে আমরা নির্বাচন করব, তো সেই সংখ্যাটি যুগ্ম কত রকম ভাবে হতে পারে? সেই সংখ্যাটি যুগ্ম হতে পারবে 7 রকম ভাবে। কেন 7 রকম ভাবে? 7টাই তো যুগ্ম সংখ্যা আছে, তো 7 রকম ভাবেই তো যুগ্ম হবে। 2 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে, এরকম 2 থেকে 14 পর্যন্ত যে যুগ্মগুলো আছে সেই যুগ্মগুলোর মধ্যে কোনো একটা হতে পারে। তো 2 থেকে 14 পর্যন্ত যুগ্ম 7টাই আছে, তাই 7টার মধ্যে কোনো একটা যেহেতু হবে, অর্থাৎ 1 থেকে 15-এর মধ্যে যে কোনো একটা যুগ্ম সংখ্যাকে আমরা 7 রকম ভাবে নির্বাচন করতে পারি। মানে 7C1 = 7। তো এখানে লিখবো একটি যুগ্ম সংখ্যাকে নির্বাচন করা যায়, একটি যুগ্ম সংখ্যাকে নির্বাচন করা যায়, যেহেতু 7টা যুগ্ম সংখ্যা আছে তাই 7C1 = 7 রকম ভাবে, এত রকম ভাবে। অর্থাৎ সংখ্যাটি যুগ্ম হওয়ার সম্ভাবনা কত? সম্ভাবনার সংজ্ঞা যেটা, সেটা হচ্ছে সম্ভাবনা হচ্ছে একটা মানে এখানে একটা ভগ্নাংশ হবে। ভগ্নাংশের লব হচ্ছে যে ঘটনা আছে সেই ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা 7, এটা উপরে থাকবে, আর হরে থাকবে মোট নমুনা বিন্দুর সংখ্যা কত? 15 হরে থাকবে। সুতরাং প্রথম ক্ষেত্রের সম্ভাবনা তোমরা লিখে দিবে এখানে অ্যান্সার, সংখ্যাটি যুগ্ম হওয়ার সম্ভাবনা 7/15, ঠিক আছে? 2 নাম্বার বলেছে সংখ্যাটি অযুগ্ম হওয়ার সম্ভাবনা কত? আমরা দেখবো 1 থেকে 15-এর মধ্যে কতগুলো অযুগ্ম সংখ্যা আছে। 1 থেকে 15-এর মধ্যে অযুগ্ম সংখ্যা আছে 8টি, তাই তো? 1 থেকে 15-এর মধ্যে অযুগ্ম সংখ্যাটা আছে 8টি আছে। অর্থাৎ আমরা 1 থেকে 15-এর মধ্যে সংখ্যাগুলি থেকে একটি অযুগ্ম সংখ্যাকে নির্বাচন করতে পারবো 8 রকম ভাবে। যেহেতু 8টা অযুগ্ম সংখ্যা আছে, 1 কত আছে? 1 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, এরকম করে 8টা আছে। তো আমরা যেগুলো নির্বাচন করব সেটা 1 হবে, অথবা 3 হবে, অথবা 5 হবে, অথবা 7 হবে, এরকম করে 8টার মধ্যে কোনো একটা হবে। তাই আমরা বলবো যে 8 রকম ভাবে আমরা নির্বাচন করতে পারবো, তাই তো? তো এখানেও একটি অযুগ্ম সংখ্যাকে নির্বাচন করা যায় একই রকম। একটি অযুগ্ম, এখানে অযুগ্ম, একটি অযুগ্ম সংখ্যাকে নির্বাচন করা যায় 8C1 = 8 রকম ভাবে। তাহলে এখানে সংখ্যাটি অযুগ্ম হওয়ার সম্ভাবনা কত হবে? সংখ্যাটি অযুগ্ম হওয়ার সম্ভাবনা তোমরা লিখে দিবে যে সংখ্যাটি অযুগ্ম হওয়ার সম্ভাবনা 8/15, কারণ আমাদের ঘটনার অন্তর্গত নমুনা বিন্দু হচ্ছে 8 আর মোট নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে 15, তাহলে 8/15 হচ্ছে অযুগ্ম হওয়ার সম্ভাবনা। এখানে 3 নম্বর কোশ্চেনে বলছে সংখ্যাটি 3-এর গুণিতক হওয়ার সম্ভাবনা। আমরা প্রথমে বের করব 1 থেকে 15 পর্যন্ত 3-এর গুণিতক কটা আসে, ঠিক আছে? তো সেটা বের করার জন্য 15কে 3 দিয়ে ভাগ করতে হবে আমাদের। 15কে 3 দিয়ে ভাগ করলে কত? 5 হয়। লিখে নেবে 1 থেকে 15 পর্যন্ত 3-এর গুণিতক আসে 15/3, বলছে কত? 5টি। সুতরাং সংখ্যাটি 15 তো না, 3 এর গুণিতক হওয়ার সম্ভাবনা। সংখ্যাটি 3 এর গুণিতক হওয়ার সম্ভাবনা, 3 এর গুণিতক যেহেতু 5টা আসে
তার মানে আমরা 5 রকম ভাবে সেই সংখ্যাটাকে নির্বাচন করতে পারবো, তাই তো? কত কত 3 আসে, 6 আসে, 9 আসে, 12 আসে, 15 আসে। 1 থেকে 15 পর্যন্ত 3 এর গুণিতক কোশ্চেনে বলেছে 1 থেকে 15 পর্যন্ত 3 এর গুণিতক 5টা আসে, 3 আসে, 6 আসে, 9 আসে, 12 আসে আর 15 আসে। তো এই 5টা সংখ্যাকে আমরা কত রকম ভাবে নির্বাচন করতে পারবো? এই 5টা থেকে একটাকে 5 রকম ভাবে, সেটা 3 হতে পারে বা 6 হতে পারে বা 9 হতে পারে বা 12 হতে পারে বা 15 হতে পারে, মানে 5 রকম ভাবে আমরা সেই সংখ্যাটাকে এখানে নির্বাচন করতে পারছি। তোমরা একই রকম ভাবে লাইন লিখে দিবে। 1 থেকে 15 মধ্যে 3 এর গুণিতক আসে 5টি, অর্থাৎ নির্ণয় সম্ভাবনা 5/15 মানে 1/3। এটা হচ্ছে 3 এর গুণিতক হওয়ার সম্ভাবনা। নেক্সট অঙ্কতে যাচ্ছি আমরা। নেক্সট হচ্ছে 27 নম্বর অঙ্ক। 27 নম্বর অঙ্কতে কি বলেছে? 52টি তাসের একটি প্যাকেট থেকে একটি তাস 52টি তাসের একটি প্যাকেট থেকে একটি ইস্কাবন অথবা ইস্কাবন ছাড়া অন্য, না এটা আমি অন্য অঙ্কে পড়ছি। এখানে দেওয়া আছে যে 52টি তাসের একটি প্যাকেট থেকে উদ্দেশ্যহীনভাবে একটি তাস টানা হলো, সেই তাসটি ইস্কাবন হওয়ার এবং ইস্কাবন না হওয়ার সম্ভাবনা আমাদের নির্ণয় করতে বলছে। কোশ্চেনে কি বলে দেওয়া আছে যে একটা তাসের প্যাকেট থেকে, তাসের প্যাকেটের মধ্যে 52টি তাস থাকে, সেখান থেকে আমরা একটা তাস টানবো, সেই তাসটি ইস্কাবন হওয়ার সম্ভাবনা কত এবং ইস্কাবন না হওয়ার সম্ভাবনা কত। আমাদের দুটো কেসে দুটো অ্যান্সার বের করতে হবে। একটা হচ্ছে ওই তাসটি ইস্কাবন হওয়ার সম্ভাবনা এবং একটা হচ্ছে ওই তাসটি ইস্কাবন না হওয়ার সম্ভাবনা। তো আমাদের জানতে হবে ইস্কাবন কয়টা আসে। 4 রকমের তাস থাকে, সেটা হচ্ছে হরতন, রুইতন, চিরিতন এবং ইস্কাবন। প্রত্যেকটা টাইপের তাস কটা করে থাকে? প্রত্যেকটা টাইপের তাস থাকে 13টা করে, ঠিক আছে? তো 13টা আমাদের ইস্কাবন আছে। ইস্কাবন কটা আসে? ইস্কাবন আসে 13টা। প্রত্যেকটা টাইপে কটা করে তাস থাকে? প্রত্যেকটা টাইপে 13টা করে তাস থাকে। হরতন, রুইতন, চিরিতন এবং ইস্কাবন। ইস্কাবন আসে 13টা। আমরা 52টি তাস থেকে একটি তাসকে টানবো। 52টি তাস থেকে একটি তাসকে আমরা কত রকম ভাবে টানতে পারি? 52C1 মানে 52টি তাস থেকে একটি তাসকে আমরা নির্বাচন করতে পারি 52C1 মানে 52C1 মানে 52 হয় 52 রকম ভাবে। এবং ইস্কাবন কটা আসে? 13টা আসে। তো একটা ইস্কাবনকে আমরা নির্বাচন করতে পারবো 13C1 মানে 13 রকম ভাবে। তাহলে আমাদের অ্যান্সার এখানে হবে সেই তাসটি ইস্কাবন হওয়ার সম্ভাবনা 13/52। এটা তো হয়ে গেল। সেকেন্ড কেসে বলেছে মানে 13/52, এটা একটা অ্যান্সার, কাটলে 1/4 হবে। নেক্সট এখানে কি বলেছে? তাসটি ইস্কাবন না হওয়ার সম্ভাবনা কত? ইস্কাবন হবে না এরকম কটা তাস আসে? 52টা তাসের মধ্যে ইস্কাবন গুলোকে বাদ দিয়ে দেবো। ইস্কাবন কটা আসে? ইস্কাবন হচ্ছে 13টা আসে। তো 52টা থেকে যদি আমরা 13টা তাসকে বাদ দিয়ে দিই তাহলে কটা তাস থাকে? 39, ঠিক আছে? তো 39টা তাস আছে যেগুলো ইস্কাবন না। তাহলে ইস্কাবন না হওয়ার সম্ভাবনা কত হবে? 39টা তাস থেকে একটা তাসকে আমরা 39C1 মানে 39 রকম ভাবেই নির্বাচন করতে পারবো। তো 52টা তাস থেকে ইস্কাবন না এরকম তাসকে আমরা নির্বাচন করতে পারবো একটা তাসকে 39 রকম ভাবে, ঠিক আছে? তাহলে সেকেন্ড ক্ষেত্রে সেই তাসটি ইস্কাবন না হওয়ার সম্ভাবনা কত হবে? 39/52। বলেই দিলাম অ্যান্সার দুটো কি হবে। সম্ভাবনা তত্ত্বের কিছু কিছু অঙ্ক মানে ম্যাক্সিমাম অঙ্কই আমাদের মুখে মুখে হিসেব হয়ে যায়, আর মুখে মুখেই হয়ে যায়, শুধু হিসেবটা একটু আমাদের খাতায় করতে লাগে। সম্ভাবনা তত্ত্ব হচ্ছে এরকম। তো এখানে অঙ্কতে আমরা লিখবো এভাবে যে 52টি তাসের একটি প্যাকেট থেকে একটি তাসকে নির্বাচন করা যায় 52C1 রকম ভাবে। তোমরা লিখে নাও, আমি বলে দিচ্ছি। 52টি তাসের একটি প্যাকেট থেকে একটি তাসকে নির্বাচন করা যায় 52C1 = 52 রকম ভাবে। তো 52 রকম ভাবে এটাই হচ্ছে আমাদের মোট নমুনা বিন্দুর সংখ্যা, ঠিক আছে? মোট নমুনা বিন্দুর সংখ্যা কত? 52। ইস্কাবন কটা আসে? ইস্কাবন আসে হচ্ছে 13টা। তো সেটা লিখবো আমরা যে একটি ইস্কাবনকে নির্বাচন করা যায় 52টি তাসের প্যাকেট থেকে একটি ইস্কাবনকে নির্বাচন করা যায়, লিখে নাও, একটি ইস্কাবনকে নির্বাচন করা যায় 13C1 মানে 13 রকম ভাবে। একটি ইস্কাবনকে আমরা নির্বাচন করতে পারবো 13C1 যেহেতু 13টা ইস্কাবন আসে। 13C1 মানে 13 রকম ভাবে, অর্থাৎ সুতরাং তাসটি ইস্কাবন হওয়ার সম্ভাবনা কত? সেই তাসটি ইস্কাবন হওয়ার সম্ভাবনা
তাসটি ইস্কাবন হওয়ার সম্ভাবনা 13/52। ইস্কাবন 13টা আসে, 13টা তাসকে আমরা 13 রকম, 13টা তাস থেকে একটা, 13টা থেকে একটাকে আমরা 13 রকম ভাবে টানতে পারবো। আর মোট আসে 52টা, মানে কত 1/4 হলো। তাসটি ইস্কাবন না হওয়ার সম্ভাবনা, ইস্কাবন নেই এরকম কটা তাস আছে? ইস্কাবন নেই এরকম তাস হচ্ছে 52 - 13। 13টা তো ইস্কাবন আর বাকিগুলো ইস্কাবন না, তাহলে ইস্কাবন নেই এরকম তাস আছে 52 - 13 মানে 39। তো লিখবো যে ইস্কাবন নয় এরূপ তাসের সংখ্যা, ইস্কাবন নয় এরূপ তাসের সংখ্যা 39 মাইনাস 52 - 13 মানে 39। এবং 39টা তাস থেকে একটা তাসকে নির্বাচন করা যায় 39 রকম ভাবে। 39টা তাস থেকে একটা তাসকে আমরা নির্বাচন করতে পারবো 39 রকম ভাবে, তাই তো? অর্থাৎ তাসটি ইস্কাবন না হওয়ার সম্ভাবনা, ইস্কাবন না হওয়ার সম্ভাবনা, ইস্কাবন না হওয়ার সম্ভাবনা। তো যারা থিওরি ভালো বোঝো তারা অবশ্যই এগুলো বুঝবে। ইস্কাবন না হওয়ার সম্ভাবনা হচ্ছে 39/52 মানে 3/4। এগুলো বোঝার জন্য থিওরিগুলোকে আগে ভালো করে জানতে হবে, থিওরিগুলো জেনে তারপরে এগুলো বুঝতে হবে। তোমাদের থিওরির সমস্যা হলে আমাকে বলবে, ঠিক আছে? আমি একটা থিওরি ক্লাস বানিয়ে দিয়ে দেবো। 28 নাম্বার কোশ্চেন কি বলেছে? 28 নাম্বার কোশ্চেনে বলেছে দুটি পাশা গড়িয়ে দেওয়া হয়েছে, দুটি পাশা গড়িয়ে দেওয়ার জর্জিস পরীক্ষায় 7 পাওয়ার সম্ভাবনা কত? এখানে দুটি পাশা আমরা গড়ে দেবো, সেই দুটি পাশায়, মানে দুটি পাশা বলতে লুডুর সংখ্যাগুলো যেরকম সেরকম তোমরা ভাবতে পারো, মানে 1 থেকে 6 পর্যন্ত সংখ্যা থেকে 1 থাকবে, 2 থাকবে, 3 থাকবে, 4, 5, 6, কোনো একটি পাশায় এই 6টা সংখ্যা থাকে। তো দুটি পাশা গড়ে দিল, দুটি পাশায় কি কি পড়বে? প্রথমটাই 1 পড়লো, পরেরটাই 1 পড়লো, অথবা প্রথমটাই 1 পড়লো তারপরটা 2 পড়লো, প্রথমটাই 1 পড়লো তারপরটা 3 পড়লো, এরকম করে কতগুলো পড়তে পারবে? 36টা। দুটি পাশা গড়ে দিলে নমুনা দেশে মোট নমুনা বিন্দুর সংখ্যা 36 হয়, 6 স্কয়ার, তোমরা সেটা জানো, ঠিক আছে? থিওরি যারা পড়েছো তারা জানো। 36 দুটি পাশা গড়িয়ে দিলে নমুনা বিন্দু আমরা পাই 36টি। এবার এই 36টি নমুনা বিন্দুর মধ্যে, এই 36টি নমুনা বিন্দুর মধ্যে 7 বলেছে, কোনো একটাতে তো 7 পড়বে না, মানে উপরে যে সংখ্যাগুলো পড়ছে প্রথম পাশা, এখানে দ্বিতীয় পাশা, এই দুটি পাশায় যে সংখ্যাগুলো পড়ছে সেই সংখ্যাগুলোর যোগফল 7 হবে। তো এরকম কতগুলো কেস, কতগুলো নমুনা বিন্দু আসবে যেখানে দুটি পাশায় প্রাপ্ত সংখ্যা দুটির যোগফল 7 হবে? প্রথম পাশায় 1, তার পরের পাশায় 6 যদি পড়ে তাহলে সেখানেও 7 হবে। উল্টে দিলাম, প্রথম পাশায় 6, তার পরের পাশায় 1, সেখানেও 7 হবে, ঠিক আছে? তো এরকম তাহলে 1,6, 6,1 দুটো গেল, তারপরে 2,5, প্রথম পাশায় 2, পরের পাশায় কত 5, এটাও 7 হলো। এটাকে উল্টে দিলাম, প্রথম পাশায় 5, তার পরের পাশায় 2, এক্ষেত্রেও 7 হলো। এখানে 4টা গেল, তারপরে 3,4, 4,3, 6টা গেল, ঠিক আছে? আর পাবো না 6টা, 6। তাহলে হচ্ছে ঘটনার অন্তর্গত, মানে 7 যে ঘটনা আছে সেই ঘটনার অন্তর্গত নমুনা বিন্দু সংখ্যা কত? সেই ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে 6টি। কি 1,6, 6,1, 2,5, 5,2, 3,4, 4,3, এই 6টি, ঠিক আছে? আর মোট নমুনা বিন্দুর সংখ্যা কত? 36টি। তাহলে অ্যান্সার হবে 6/36, ঠিক আছে? তো এটা আমরা এমনিতেই করতে পারি 6/36। তাহলে এখানে তোমার লিখবে যে দুটি পাশা, আমি বলে দিচ্ছি কিভাবে লিখবে। দুটি পাশা গড়িয়ে দেওয়ার নমুনা দেশে মোট নমুনা বিন্দুর সংখ্যা 36টি। তোমরা লিখবে দুটি পাশা গড়িয়ে দেওয়ার নমুনা দেশে, জর্জিস পরীক্ষায় নমুনা দেশে মোট নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে 36টি তোমরা লিখবে, ঠিক আছে? এরপরে দুটি পাশায় প্রাপ্ত সংখ্যা 7, মানে এখানে যোগফল 7 বুঝিয়েছি আর কি। তো সেই নমুনা বিন্দুগুলো কত হবে? 7 পাওয়ার, দুটি পাশায় 7 পাওয়ার নমুনা বিন্দুগুলি হবে। তারপরে লিখবো যে দুটি পাশায় 7 পাওয়ার নমুনা বিন্দুগুলি কটা আসে সেটা আমরা গুনতে পারবো যদি সেটা কি সেটা জানতে পারি, ঠিক আছে? 7। তো তাই আমরা নমুনা বিন্দুগুলো লিখছি এখানে। দুটি পাশায় 7 পাওয়ার নমুনা বিন্দুগুলি, নমুনা বিন্দু
গুলি হলো 1,6, একবারই উল্টে দেবো 6,1, ঠিক আছে। এইভাবে লিখলে মিস হওয়ার চান্স নেই। তারপরে 2,3, 2,3 আর 2,5, 2,5 আর কত 5,2 আর হচ্ছে 3,4 ও 4,3। অর্থাৎ নমুনা বিন্দুর সংখ্যা কয়টি? নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে আমাদের 6টি, ঠিক আছে। নমুনা বিন্দুর সংখ্যা 6টি। ঘটনাটির অন্তর্গত লিখব, ঘটনাটির অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা কত 6। সুতরাং নির্ণয় সম্ভাবনা বা ঘটনাটির সম্ভাবনা, ঘটনাটি বলতে এখানে যে ঘটনাটি কোশ্চেনে বলে দেওয়া হয় সেই ঘটনা, ঘটনাটির সম্ভাবনা 6/36, কত 1/6, এটা হচ্ছে অ্যান্সার।